হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব WBSU ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের ফার্স্ট সেমিস্টারের মেজর পেপার 1 এর যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য, সেটা হলো রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে হবসের সামাজিক চুক্তি যে মতবাদ, এই সামাজিক চুক্তি মতবাদের মূল্যায়ন। ঠিক আছে, তো এটা থাকবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের মেজর পেপার 1 এর খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক। আচ্ছা, তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা এখানে পেয়ে যাবে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো ক্রিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারবে। আচ্ছা, তো চলো এবার তোমাদের যে মেন টপিকটা রয়েছে সেটা আলোচনা শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখে নিব যে থমাস হবস এবং লেভিয়াথান। ঠিক আছে, তো থমাস হবস সম্পর্কে এখানে কি বলা হয়েছে, যে দার্শনিক পরিচয় আমরা প্রথমে দেখে নিব থমাস হবসে। যে ইংল্যান্ডের বিখ্যাত রাজনৈতিক দার্শনিক থমাস হবস ছিলেন সামাজিক চুক্তি মতবাদের অন্যতম প্রধান প্রবক্তা। ঠিক আছে, সামাজিক চুক্তি যে মতবাদ, এই সামাজিক চুক্তি মতবাদের প্রধান প্রবক্তা ছিলেন থমাস হবস। তার সময়কালীন ইংরেজ গৃহযুদ্ধ তার দর্শনে গভীর প্রভাব ফেলেছিল। ঠিক আছে, ইংরেজের যে গৃহযুদ্ধ, এই গৃহযুদ্ধ তার সময়কালীন যে দর্শনে খুবই গভীর প্রভাব ফেলেছিল। ঠিক আছে, তো তার যে গ্রন্থ যে লেভিয়াথান, এই লেভিয়াথান সম্পর্কে বলা হয়েছে, দেখো, যেটা 1651 সালে প্রকাশিত সংবিধিবদ্ধ বিখ্যাত গ্রন্থ লেভিয়াথানে হবস রাষ্ট্রের উৎপত্তি, মানব প্রকৃতি, প্রকৃতির রাজ্য এবং চরম সার্বভৌম ক্ষমতার তাত্ত্বিক ব্যাখ্যা প্রদান করেছিলেন। ঠিক আছে, তার এই যে লেভিয়াথান গ্রন্থ, এই লেভিয়াথান গ্রন্থে তিনি তার তাত্ত্বিক ব্যাখ্যা করেছিলেন। নেক্সট রয়েছে প্রাকৃতিক রাজ্য এবং মানব প্রকৃতি। তো প্রাকৃতিক রাজ্য বা মানব প্রকৃতি বলতে এখানে বোঝানো হয়েছে, প্রথমে আমরা দেখে নেব যে স্বার্থপর মানব প্রকৃতি। যে হবসের মতে মানুষ স্বভাবতই স্বার্থপর। ঠিক আছে, হবস মনে করতেন যে মানুষ যে এটা হচ্ছে স্বভাবতই কিন্তু স্বার্থপর, হিংসুক, প্রতিদ্বন্দ্বী এবং আত্মকেন্দ্রিক। ঠিক আছে, স্বভাবতই মানুষ যারা হলো স্বার্থপর, হিংসুক, প্রতিদ্বন্দ্বী এবং আত্মকেন্দ্রিক, মানে নিজের মধ্যেই কেন্দ্রীভূত থাকে। নেক্সটে বলা হয়েছে যে সর্বাত্মক যুদ্ধাবস্থা, যেখানে বলা হয়েছে মাইট ইজ রাইট, মানে যার লাঠি তার মাটি, এটা একটা হলো বাগধারা টাইপের। তিনি এই নীতি প্রচলিত ছিল, যা ছিল সকলের বিরুদ্ধে সকলের যুদ্ধ। ঠিক আছে, তো সকলের বিরুদ্ধে সকলের যুদ্ধ বা মাইট ইজ রাইট, এই নীতিতে তিনি বিশ্বাসী ছিলেন। নেক্সট হলো আইন এবং বিচারহীনতা, যেখানে তিনি বলেছেন যে প্রাকৃতিক রাজ্যে কোনো লিখিত আইন বা বিচারালয় বা শাসন কর্তৃপক্ষ ছিল না। প্রাকৃতিক যে রাজ্য ছিল বা প্রাকৃতিক যে রাজনীতি, সেখানে কিন্তু কোনো ধরনের লিখিত আইন ছিল না বা বিচারালয় বা শাসন কর্তৃপক্ষ কিন্তু কোনো কিছুরই অস্তিত্ব ছিল না। নেক্সট হলো নিরাপত্তাহীনতা, যেখানে কি জীবন এবং সম্পত্তি রক্ষার কোনো নিশ্চয়তা ছিল না। ঠিক আছে, জীবনের রক্ষার জন্য বা সম্পত্তি রক্ষার যেখানে কোনো ধরনের নিশ্চয়তা ছিল না। নেক্সটে রয়েছে প্রাকৃতিক রাজ্যের জীবনের বৈশিষ্ট্য, একাকী এবং ভয়াবহ। প্রথম বৈশিষ্ট্যটা এখানে বলা হয়েছে একাকী এবং ভয়াবহ, যেখানে আমরা বলেছি যে হবসের যে বিখ্যাত উক্তি, প্রাকৃতিক রাজ্যে মানুষের জীবন ছিল সলিটারি, পোর, ন্যাস্টি, ব্রোটিস্ট এবং শর্ট, মানে একাকী, তারপরে রয়েছে দরিদ্র, নোংরা, তারপরে কি পশুতুল্য এবং ছোট। ঠিক আছে, এটা হলো প্রথম বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে শিল্প এবং সংস্কৃতির অনুপস্থিতি,
যেখানে নিরাপত্তাহীনতার কারণে সেখানে কৃষি, বাণিজ্য, শিল্পকলা বা সভ্যতার কোনো বিকাশ কিন্তু গড়ে ওঠেনি, বা সেখানে এই সমস্ত সভ্যতার বিকাশ, যেখানে কৃষি, বাণিজ্য, শিল্পকলা এই সমস্ত জিনিসের বিকাশ অসম্ভব একটা ব্যাপার ছিল। ঠিক আছে, নেক্সট হলো প্রাকৃতিক অধিকারের ধরন, যেখানে নিজের অস্তিত্ব রক্ষার জন্য মানুষ যে কোনো উপায় অবলম্বন করতে পারতেন। নিজেকে টিকিয়ে রাখার জন্য বা নিজের অস্তিত্বকে বজায় রাখার জন্য মানুষ যে ধরনের উপায় তারা খুঁজে পেত, সেই উপায়গুলোই কিন্তু তারা পালন করত, যার ফলে অরাজকতার চরম আকার ধারণ করেছিল। ঠিক আছে, তারা নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য সেখানে কিন্তু একটা চরম অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছিল। নেক্সট হলো চুক্তি সম্পাদনের কারণ এবং প্রক্রিয়া, যে এইবারে কি অরাজকতাকে শেষ করার জন্য বা মৃত্যু ভয় এবং শাস্তি প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা, যার জন্য এখানে বিভিন্ন ধরনের চুক্তি সম্পাদিত করা হয়। দেখো, তো বলা হয়েছে যে অরাজকতা এবং প্রতিনিয়ত মৃত্যু ভয় থেকে আত্মরক্ষা করতে মানুষ বুদ্ধিমত্তা বা প্রজ্ঞার দ্বারা পরিচালিত হয়ে নিজেদের মধ্যে একটি সামাজিক চুক্তি সম্পাদনে আবদ্ধ হয় এবং রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলে। ঠিক আছে, যে এই যে অরাজকতার পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং প্রত্যেক পদে মৃত্যুর যে ভয়, এই মৃত্যুর ভয় এবং অরাজকতা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য তারা ধীরে ধীরে তাদের মধ্যে চুক্তি সম্পাদন করতে থাকে, এবং এটি সামাজিক চুক্তি সম্পাদনের মাধ্যমে সেখানে কি হয়, ধীরে ধীরে একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠতে শুরু করে। নেক্সট হলো সামাজিক চুক্তির স্বরূপগুলো কি কি রয়েছে আমরা দেখে নেব। প্রথমে এখানে বলা হয়েছে যে সমর্পণ চুক্তি। সমর্পণ চুক্তি মানে সকল ব্যক্তি পারস্পরিক চুক্তির মাধ্যমে তাদের প্রাকৃতিক অধিকার এক ব্যক্তি বা একক সংস্থাকে অর্পণ করত। ঠিক আছে, তো নিজেদের স্বার্থ রক্ষার জন্য বা সকল ব্যক্তি পরস্পরের চুক্তির মাধ্যমে নিজেদের স্বার্থ রক্ষার জন্য কি একটি কোনো ব্যক্তি বা কোনো সংস্থাকে সমস্ত কিছু অর্পণ করে দিত। চুক্তির ভাষা বলা হয়েছে কি, আমি এই ব্যক্তি বা সভাকে আমার উপর শাসন করার অধিকার ছেড়ে দিচ্ছি, এই শর্তে যে তুমিও তোমার অধিকারকে তাকে ছেড়ে দেবে। ঠিক আছে, বা তুমিও তোমার অধিকার তাকে ছেড়ে দেবে। এখানে এই ভাষাতে তারা চুক্তি করত। নেক্সট হলো লেভিয়াথানের জন্ম। এর মাধ্যমে এক অসীম ক্ষমতা সম্পন্ন সর্বময় চরম সার্বভৌম শক্তির জন্ম হয়, যেটাকে এখানে লেভিয়াথান বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট হলো হবসের চরম সার্বভৌমত্ব। তো হবসের চরম সার্বভৌমত্ব এখানে বলা হয়েছে অসীম এবং অনিয়ন্ত্রিত। ঠিক আছে, তো অসীম এবং অনিয়ন্ত্রিত সার্বভৌমত্ব বলা হয়েছে। সার্বভৌম রাজা চুক্তির পক্ষে কোনো পক্ষ নন। ঠিক আছে, সার্বভৌম যে রাজা, এই রাজা কিন্তু চুক্তির পক্ষে কোনো পক্ষপাতী করতেন না, তাই তার ক্ষমতা অসীম, অবিভাজ্য এবং কোনো আইনের দ্বারা নিয়ন্ত্রিত নয়। ঠিক আছে, কোনো আইনই তাকে নিয়ন্ত্রণ করতে পারতো না। নেক্সট হলো প্রজাদের বিদ্রোহের অধিকারহীনতা। জনগণ একবার ক্ষমতা অর্পণ করলে তা আর ফিরিয়ে নিতে পারতো না। ঠিক আছে, যখন জনগণ যদি একবার ক্ষমতাকে যদি ছেড়ে দিত বা অর্পণ করে দিত, সেই ক্ষমতাকে তারা আর কিন্তু ফিরিয়ে নিতে পারতো না, এবং রাজার বিরুদ্ধে বিদ্রোহ করার কোনো অধিকারই তাদের থাকতো না। ঠিক আছে, যে রাজার উপরে যদি তারা একবার নিজের ক্ষমতা যদি অর্পণ করে দিত রাজাকে, তাহলে তারা সেই ক্ষমতা আর ফিরে পেত না। ঠিক আছে, নেক্সট হলো আইনের একমাত্র উৎস। সার্বভৌম শাসকের আদেশই হলো দেশের আইন। তো সার্বভৌম যে শাসক, তার আইনই এখানে দেশের আইন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ন্যায় অন্যায় বা ভালো মন্দের মাপকাঠি তিনি নিজেই নির্ধারণ করতেন। ঠিক আছে, কি ন্যায় কি অন্যায় বা ভালো মন্দ সমস্ত কিছু তিনি নির্ণয় করতেন। এই সমস্ত জিনিস নির্ণয় করার আর কারো কিন্তু অধিকার ছিল না। নেক্সট হলো মতবাদটির সমালোচনামূলক ব্যাখ্যা। তো এই যে মতবাদটি রয়েছে, এখানে কিছু সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। তো প্রথমে আমরা দেখে নেব ঐতিহাসিক এবং যুক্তিসঙ্গত ত্রুটি কি ছিল। যে মানব প্রকৃতি কেবল স্বার্থপর নয়, সহমর্মিতাপূর্ণ বটে। ঠিক আছে, এখানে মানব শ্রেণীকে শুধুমাত্র স্বার্থপর বলা হয়েছে, কিন্তু সমালোচকদের মতে শুধুমাত্র স্বার্থপর নয়, সহমর্মিতাপূর্ণ তাদের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে। ঠিক আছে,
নেক্সট হলো একতরফা চুক্তিতে নিজেদের স্বার্থ সর্বস্ব সমর্পণ করা অবাস্তব। ঠিক আছে, তো মানুষ এখানে দেখানো হয়েছে যে তারা নিজেদের স্বার্থে বা মৃত্যু ভয় থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য তাদের সমস্ত যতগুলো অধিকার সমস্ত কিছু সমর্পণ করে দিত, কিন্তু এখানে সমস্ত কিছু সমর্পণ করে দেওয়া যে বিষয়টি রয়েছে সেটাকে অবাস্তব বলে তিনি অভিহিত করেছেন। ইতিহাস প্রমাণ করে না যে এভাবে হঠাৎ চুক্তির মাধ্যমে রাষ্ট্র গঠিত হয়েছিল। তো ইতিহাসে কোথাও এরকম কোনো প্রমাণ নেই যে এইভাবে হঠাৎ করে চুক্তি করে করে কোথাও রাষ্ট্রের গঠন হয়। নেক্সট হলো স্বৈরাচারের সমর্থন এবং মৌলিক অধিকার হরণ, যেখানে হবস রাজতন্ত্রের নিরঙ্কুশ স্বৈরাচারকে বৈধতা দিয়েছিলেন। তারপরে জনগণের গণতান্ত্রিক অধিকার এবং স্বাধীনতার নীতি উপেক্ষিত হয়েছে। জনগণের যতগুলো গণতান্ত্রিক অধিকার বা স্বাধীনতার যতগুলো নীতি এখানে কিন্তু সমস্ত কিছুই উপেক্ষিত হয় এবং শাসক নিজেই চুক্তির ঊর্ধ্বে থাকা নীতি সমন্বয় হয়। ঠিক আছে, শাসক নিজেই চুক্তির ঊর্ধ্বে থাকা একজন নীতি সমস্ত নয় বলে এখানে তাকে শাসককে বলা হয়েছে। নেক্সট হলো হবসের মতবাদের ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে। তো ঐতিহাসিক গুরুত্ব আমরা প্রথমে দেখে নেব ঐশ্বরীয় তত্ত্বের বিলোপ। ঠিক আছে, তো প্রথমে বলা হয়েছে রাষ্ট্র যে ঈশ্বরের সৃষ্টি নয় বরং মানুষেরই তৈরি একটি মানবিক প্রতিষ্ঠান। প্রথমে এখানে বলা হয়েছে যে রাষ্ট্র একটি ঐশ্বরীয় রূপ, কিন্তু হবসের মতে রাষ্ট্রকে কোনো ধরনের বা ঈশ্বরের দ্বারা সৃষ্টি করা হয়নি। রাষ্ট্র সৃষ্টি হয়েছে মানুষেরই ক্রম যে কাজগুলো রয়েছে, ঠিক আছে, নিজের চাহিদা হিসেবে তারাই কিন্তু রাষ্ট্র তৈরি করেছে। ঠিক আছে, এই বিজ্ঞানসম্মত এবং বাস্তববাদী ধারণার সূচনা করেন থমাস হবস। নেক্সট হলো আধুনিক আইনগত সার্বভৌমত্ব, যেখানে আইনগত সার্বভৌমত্বের আধুনিক ধারণার জনক হবস। ঠিক আছে, তো আধুনিক ধারণার যে আইনগত সার্বভৌমত্বের যে আধুনিক ধারণা, এই ধারণার যে জনক হবসকে বলা হয়। অস্টিনের সার্বভৌমত্ব তত্ত্বের মূল ভিত্তি হবসের দর্শনের মধ্যেই নিহিত রয়েছে। তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।